আমরা কি কেউ না? আমরা কি এই দেশের মানুষ না? আমরা এই দেশের সমান অধিকার রাখি। আমরা এই দেশের সমান অধিকার রাখি এবং তাদের থেকে যথেষ্ট মেধাবী বলে আমরা বিশ্বাস করি। কারণ তাদের সমান নাম্বার পেয়েও আমরা একটা নিচু বা ভার্সিটিতে আসি, অনুন্নত ভার্সিটিতে আসি। অন্য সকল আমরা জানি ভার্সিটি একটা র্যাঙ্কিং আছে, একটা গ্রেড আছে, সকল কিছু বিবেচনা করে আপনারা বিচার করে দেখতে পারেন। এমনকি চাকরির ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। আমরা হয়তো বেকার থাকবো, অনেকে থাকবে, তারা কি তারা কোটা ধরে চলে যাবে, তারা কোটা ধরে চলে যাবে, তাদের কোটা আছে, তাদের পাওয়ার আছে। আমরা পড়ে থাকবো শিক্ষিত বেকার। আমরা হচ্ছে শিক্ষিত বেকার। শিক্ষিত বেকার কে করেছে? এই কোটা করেছে। এই কোটা এর অন্যতম দাবিদার এবং এই 92% কোটা, বিসিএস 56% কোটা, রেলওয়েতে 88% কোটা। এই কোটা 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 এই কোটা আমাদের শিক্ষিত বেকার তৈরির অন্যতম ফ্যাক্টরি হিসেবে ইন্ডিয়াতে আমরা কোটা ফ্যাক্টরি নামে একটা জায়গা, একটা ছবি দেখেছি, একটা ওয়েব সিরিজ, যেটাতে ইঞ্জিনিয়ার পয়দা করা হয়, যেখানে ইঞ্জিনিয়ার তৈরি করা হয়, আইআইটির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। আর আমাদের কোটা, আমাদের এই কোটা ফ্যাক্টরি, এই কোটা এটা বেকার পয়দা করে। এটা কোনো শিক্ষিতদের জিনিস হতে পারে না। এটা আমাদেরকে ধ্বংস করার একটি অন্যতম মাধ্যম এবং এটার মাধ্যমে একটি দেশ, একটি রাষ্ট্র অবিলম্বে ধ্বংস হয়ে যাবে সময়ের পরিপন্থীতে। জানি সার্টিফাইড মুক্তিযোদ্ধা 1,48,000, সেখানে বর্তমানে জীবিত আছে 1 লাখ মুক্তিযোদ্ধা জীবিত আছে। তাদের যদি 2টা করেও সন্তান হয়ে থাকে, এভারেজ তখন ধরছি 75 থেকে 96 এর ভিতরে 2টা কেন 3টা 4টা 5টাও হয়েছে, আমরা দেখেছি এটা। তাহলে তাদের সন্তানরা মানে সেকেন্ড জেনারেশন সেখানে প্রায় 3.5 লক্ষ এবং তাদের জেনারেশন মানে নাতি পুতি আরো অন্যান্য যা আছে থার্ড জেনারেশনের যদি আপনি আরো 2টা করে দেন, না আমি বললাম একটা করেই দেন, তারপরেও আসে আরো 3 থেকে 4 লাখ। 1.25 দিলে 4 লাখের বেশি আসে, সেইখানে 4,25,500 আসে। সেইখানে আপনি এই 4 লাখকে যখন কোটা দিচ্ছেন 93%, এদের কোটা পূরণ করতে করতে তো আমাদের জীবনে চাকরির বয়স শেষ হয়ে যাবে। আমাদেরকে কোথায় চাকরি দিবেন? কোথায় বসাবেন আমাদেরকে? আমরা কি বাইরে চলে যাবো এবং সেখান থেকে রেমিটেন্স পাঠাবো? আপনারা আবার দাবি করেন যে আমরা বৈধ পথে রেমিটেন্স পাঠাই, যেখানে আপনারা বিভিন্ন প্রচার চালাচ্ছেন, যেখানেও রয়েছে অন্য অসঙ্গতি। এত অসঙ্গতির ভিতরে কেন আমাদেরকে অসঙ্গতির দিকে ঠেলে দিচ্ছেন এবং আমাদের দিকে কেন আমাদের উপরে এত দায় চাপাচ্ছেন? আমাদেরকে কেন জাতি আগে নিয়ে যেতে হবে? কেন করতে হবে? আমলার জায়গায় বিসিএস, যেখানে সকল আমরা এবং সকল মানে আইনি লোক থাকে, যেখান থেকে সকল বড় বড় জায়গাতে লোকজন যায়, আমলা তন্ত্র দেখা নিয়ন্ত্রিত হয়, সেখানে বসাচ্ছেন একটা অযোগ্য লোকেদের, যারা কোটার একটা 56% মানে অর্ধেকের বেশি 56% লোক সেখানে বসাচ্ছেন। তো তারা কি কাজ করবে? তারা ওই কোটাই টানবে, তারা ওই কোটার পরিবর্তে ঘুষ টানবে, তারা ওই সুদ খাবে, তারা অন্য কিছু করবে, তারা এইটাই দেখবে। আবার তো আপনি কাকে যাচ্ছেন এইখানে? আমরা দেখতে পাচ্ছি এইরকমই হচ্ছে, এরকমই চলছে। আমরা চাই এইরকম জিনিস যাতে আর না ঘটুক। আমরা সুষ্ঠু একটি বিচার চাই এবং হাইকোর্টের যে রায়, এই রায়টি কি বলে হাইকোর্ট এখানে দিয়েছে আমরা জানি না। বঙ্গবন্ধু যখন 1971 সালের পরে মুক্তিযোদ্ধাদের যে সুবিধাটা দিয়েছিলেন, কারণ তখন আমাদের মুক্তিযোদ্ধারা সম্মানী মুক্তিযোদ্ধারা ছিলেন যুদ্ধে নিপীড়িত, তাদের হয়তো ঘরবাড়ি লুট করা হয়েছে, মা বোনদেরকে মারা হয়েছে, বাচ্চাদেরকে মারা হয়েছে, তারা ছিলেন নিপীড়িত এবং অত্যন্ত অসহায়। তখন তাদেরকে একটি অস্থায়ী ভাবে বঙ্গবন্ধু তাদেরকে একটি সুবিধা দিয়েছিলেন, সেটা সংবিধানে অস্থায়ী নীতিমালার ভিতরে আছে। সেটা একটা অস্থায়ী জিনিস, সেটাকে স্থায়ী করার যে প্রক্রিয়া, আমরা এই প্রক্রিয়া মানি না, মানবো না। আমাদের এই আন্দোলন চলবে, আমাদের এই আন্দোলন চলবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে চাই। সংগ্রামী উপস্থিতি, কেউ এসি রুমে বসে চাকরি পাবে আর আমরা এখানে আন্দোলন করবো, তাই কি হবে? প্রিয় উপস্থিতি, বৈষম্যের কথা বলে শেষ করা যাবে না। আমরা নিপীড়িত নির্যাতিত এক জাতি, আমাদের কোনো বৈষম্যের শেষ নেই। সংগ্রামী উপস্থিতি, আমাদের সারা বাংলাদেশের ন্যায় যে কর্মসূচি ছিল বাংলা ব্লকেট, তার ধারাবাহিকতা আমাদের আজকের এই কর্মসূচি ছিল। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের আজকের এই বাংলা ব্লকেট কর্মসূচি
তথ্য ঘোষণা করছি। সেই সাথে সকল সাংবাদিক সহ যারা উপস্থিত হয়েছিলেন সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে।